This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধৃত সৌরভ দাস রাজু নস্করের সাগরেদ বলেই পরিচিত। বাড়ি খালি না করায় তৃণমূল কর্মী বাপি দাসের পরিবারের উপর হামলার অভিযোগ। বাপিকে না পেয়ে তার বৃদ্ধা মা আর ভাইকে চপার দিয়ে কোপানোর অভিযোগ। প্রমোটার রাজু নস্করের দলবলের বিরুদ্ধে এমন অভিযোগই সামনে আসছে। এই রাজু নস্কর তৃণমূল বিধায়ক পরেশ পালের ঘনিষ্ঠ বলেই এলাকায় পরিচিত। হঠাৎ এসে কথা বলতে বলতে চাপড় দিয়ে গলার মধ্যে কাটতে আমি কোনো ভরসা পাচ্ছি না কারো কাছ থেকে। ও তো আবার থানা থেকে বেরিয়ে এসে ও আবার ডাকাতের মতন আবার করতে আরম্ভ করবে। ওর মা বোন কোনো সাপোর্ট করে না আমাদের, ওরা বরঞ্চ আরও ইঞ্জিন জোগায়, উল্টে আমাদের এসে আবার মা বোন অপমান করে। আমার কিছু আর বলার নেই। এখন যতদিন ওর হাতে রয়েছি হয়তো কোনো দিন এসে হয়তো কেটেই ফেলে দেবে আমাদের। এইভাবেই মনে আমাদের মৃত্যু হয়ে যাবে। মেন ব্যাপার হচ্ছে যে এখানে রাজু নস্কর নামক যে ব্যক্তি আছে তার ছত্রছায়ায় এইসব ছেলে পরিপালিত হয় দীর্ঘদিন ধরে। যেহেতু আমার দাদা রাজু নস্করের নানা রকম কার্যকলাপ, অন্যায় কার্যকলাপের সাথে নিজের থেকে মানসিকভাবে মেনে নিতে পারছে না, সে থেকে আলাদা হয়ে যায়, হয়ে অন্যরকমভাবে অলোকদার আন্ডারে সৎভাবে তৃণমূল করার চেষ্টা করে। তো সেই জায়গায় নানা রকম মানসিক এরকম ফ্যামিলিগত টর্চার তারা করে চলেছে, যাতে নানা রকম চমকিয়ে ভমকিয়ে যদি তাকে তার নিজের অনুগামী করা যায়। তো সেটা আমার দাদা কোনোদিনই মেনে নিতে, তারই ফলস্বরূপ বলা যায় এটা একটা, যে দীর্ঘদিন ধরে এই অত্যাচার হয়ে আসছে। আজকে এক্সট্রিম জায়গায় একটা পৌঁছে গেছে যে চাপাট নিয়ে আমাদেরকে রীতিমতো মার্ডার করে দেবে এরকম একটা হুমকি দিয়ে মানে চালাতে শুরু করে, হুমকিই দেয় না, প্লাস আমাদেরকে গায়ে আঘাত করতে শুরু করে রীতিমতো। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুপ্রিয়, সকাল থেকে তো আমরা কথা বলছিলাম এই নিয়ে। বক্তব্য হচ্ছে এই রাজু যার এমন দাপট, বাড়িতে ঢুকে পর্যন্ত কোপানোর চেষ্টা করে, আতঙ্কটা কাটেনি, আর এখনো পর্যন্ত যা তথ্য পাচ্ছি তাতে গোষ্ঠী কোন্দলটাই সামনে আসে। তাহলে তৃণমূলই বা কি বলছে? দেখো, সৌরভ দাস তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ, এবং এই সৌরভ দাস স্থানীয় প্রমোটার রাজু নস্করের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। আর এই রাজু নস্কর হচ্ছে বেলেঘাটার বিধায়ক পরেশ পালের অনুগামী বা পরেশ পালের ঘনিষ্ঠ হিসেবেই কিন্তু পরিচিত। এবং এই গোটা ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, কারণ ইতিমধ্যেই এই যে ধৃত সৌরভ দাস তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন, তার মা এবং বোন, তারা কিন্তু যেটা দাবি করছেন যে সৌরভ দাস এবং যে অভিযোগ করছেন অর্থাৎ তৃণমূল কর্মী বাপি দাস, এরা সম্পর্কে কাকা ভাইপো, এবং তাদের মধ্যে একটা পারিবারিক দীর্ঘদিনের বিবাদ রয়েছে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। এবং সৌরভ দাসের পরিবার কিন্তু আরও দাবি করছেন সেই পারিবারিক বিবাদের জায়গা থেকেই গতকাল একটা অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু বাপি দাস তিনি কিন্তু পাল্টা যে দাবি করছেন যে এর পেছনে একটা রাজনীতির একটা বড় অঙ্ক রয়েছে। তার কারণ এই বাপি দাস থেকে শুরু করে রাজু নস্কর এরা দীর্ঘদিন ধরে একসঙ্গেই তৃণমূল করতেন, কিন্তু রাজু নস্কর তিনি বেআইনি প্রমোটিং থেকে শুরু করে তোলাবাজির মতো নানা ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। সেই জায়গা থেকে তারা আলাদাভাবে দল করতে শুরু করেন, আর সেই ক্ষোভের জায়গা থেকেই কিন্তু তার বাড়িতে গিয়ে চড়াও হয়ে এই হামলার ঘটনা। যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বেলেঘাটা থানার পুলিশ। অভিযুক্ত সৌরভ দাস, দেখো রাজু নস্করের সঙ্গে আমরা কথা বলেছিলাম, প্রমোটার রাজু নস্করের সঙ্গে কথা বলার পর তিনিও কিন্তু যেটা দাবি করছেন যে এই ঘটনার সঙ্গে তার কোনো রকম কোনো যোগসাজশ নেই, এমনকি রাজনীতির যে রং লাগানোর চেষ্টা হচ্ছে সেটাও সম্পূর্ণ ভিত্তিহীন। এমনকি সৌরভ দাস যে অভিযুক্ত, তাদের সঙ্গে এই বাপি দাস তাদের একটা পারিবারিক দীর্ঘদিনের বিবাদ রয়েছে, এমনটাই কিন্তু রাজু নস্কর দাবি করছেন। এবং সেই রাজু নস্কর আরও যেটা দাবি করছেন যে এই ঘটনার সঙ্গে এই যে বেলেঘাটার বিধায়ক পরেশ পাল তার নাম জড়িয়ে যে অভিযোগ সামনে তুলে ধরা হচ্ছে, এই সম্পূর্ণ অভিযোগই কিন্তু ভিত্তিহীন এবং গোটা বিষয়টির সঙ্গে একটা পারিবারিক বিবাদী কাজ করেছে, এমনটাই কিন্তু দাবি করছেন। যদিও নজর রাখো, তার মানে রাজনীতি নয়, পারিবারিক কারণ, এমনটাই সামনে আসছে। রাজু নস্কর সমাজ বিরোধী কাজ করে, প্রতিবাদ করাতেই তার বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তৃণমূল কর্মী বাপি দাসের। তবে প্রমোটার রাজুর দাবি পারিবারিক বিবাদের কারণেই হামলা হয়েছে। শুনুন। ওকে চাপড়ে বাড়ি মারে, মারতে গিয়ে মা যখন সেভ করতে যায় মার হাতেও মরে। আমার দল বল নিয়ে আমি থানায় যাই, আমি টিএমসি পার্টি করি। আমরা সব একটা সময় পরেশ পালের গ্রুপেই ছিলাম, আমরা পার্টিতে এক ছিল। কিন্তু বিগত কারণে কিছু মানে সমাজবিরোধী কার্যকলাপ
মানুষের প্রমোটিং রাজ, মানুষের বেদখলি জায়গা, এসব রাজু নস্কর শুরু করে পরেশ পালকে সামনে রেখে। তা আমরা ওগুলো ব্যাপারগুলো মেনে নিতে পারছিলাম না, কিন্তু আমাকে অ্যাটাক করতে পারছে না, আমার কোনো ক্লু পাচ্ছে না। ঠিক আছে, ক্লু না পাওয়াতে কী করেছে, আমার ফ্যামিলির উপর সে অ্যাটাক করছে। এটা অন্তত প্রত্যেকটা জায়গায় হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, সবই পয়সার জন্য, তোলাবাজির জন্য, যে যার আকেল গুজার, যে যার এলাকা দখলের জন্য। কাকা ভাইপোদের দীর্ঘদিন ধরে লড়াই, এদের ফ্যামিলিগত লড়াই দীর্ঘদিন ধরে। আমরা এর আগেও মোটামুটি 9খানা 10খানার মতন কেস আছে কাকা ভাইপো। ওদের ওখানে কি পার্সোনাল, ওদের পারিবারিক ঝামেলা, আমরা এর মধ্যে ঢুকতেও চাই না আর ঢুকিও না। আর সৌরভ দাস আমাদের সঙ্গে থাকে কি না আমরা সেটাও জানি না। বিভিন্ন কোনো প্রোগ্রাম হলে আমরা যাই ফিতে মিতে কাটতে, দেখা হলে হয়তো সেলফি তোলে, কিন্তু আমাদের সবপ্রিয় যে আমাদের নিজেদের সবপ্রিয় লোক বলে আমরা পরিচিত দিতে পারবো না। প্রশাসন যা দায়িত্ব নেবে, যেভাবে প্রশাসন তদন্ত করবে, যা দায়িত্ব নেবে, যারা দোষী, যাকে কোপ মেরেছে, তাকে কি আঘাত করেছে, সে যেই প্রশাসন যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা পুরো একদম অঠোর। পারিবারিক ঝামেলা, আমাদের এর মধ্যে কোনো পলিটিক্যাল কোনো রকম স্ট্যান্ড নেই। আমি তো শুনেছি যে সোমেন দাস মরে যাওয়ার পরে সোমেন দাসের বউকে বাপি দাস বার করতে চাইছে, বাড়ি থেকে বার করে দিতে। আমি এইটা যেটুকানি জানি, এইটুকানি যে পারিবারিক। তারপরে আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে পুলিশ প্রশাসনকে দুপক্ষকে বলে যাও, পুলিশ প্রশাসনের কাছে গিয়ে ডায়েরি করো। আমরা আমাদের যা নলেজে আছে 9টা 10টা ডায়েরি মিনিমাম পড়েছে। রাজু নস্করের বক্তব্য শুনলেন তো, তিনি কিন্তু কোনো রকম দায়িত্ব নিতে চাইছেন না এবং তিনি বলছেন গোটা ঘটনাটা হচ্ছে পরিবারের ঝামেলা। কিন্তু তিনি তো পরেশ পালের ঘনিষ্ঠ, এমনটাই তো জানতে পারছি। আর কি জানতে পারছি, এই রাজু নস্কর আসলে কে? 2023 বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রাজুর অফিস থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে, উদ্ধার হয় পিস্তল। 2022 কারখানায় টিনের বরাত না পেয়ে ব্যবসায়ীকে মেরে হাসপাতালের গেটে ফেলে যাওয়ার অভিযোগ। 2021 বেলেঘাটায় পুকুর বোঝানোর অভিযোগ ওঠে, পুরসভায় এফআইআর এর নাম থাকে এই রাজু নস্করের। 2020 বেলেঘাটা গান্ধী ময়দান ফ্রেন্ডস সার্কেলে বোমা বিস্ফোরণে উড়ে যায় ক্লাবের পাঁচিল, নাম জড়ায় ক্লাবের সভাপতিকে রাজুর। 2014 বিধাননগর পুরসভায় সাংবাদিকদের লক্ষ্য করে ইট বৃষ্টি, সেখানেও তার নাম আসে। 2014 চৌরঙ্গী কেন্দ্রের উপনির্বাচনে বিরোধী দলের মহিলা কর্মীকে রাস্তায় ফেলে মার হয় এবং নাম আসে সেই রাজুর। এই ঘটনা যখন ঘটছে তখন বিরোধীরা তারা তো আর চুপ করে বসে থাকবে না। কি বলছেন তারা, শুনুন। যারা করেছে তারা তৃণমূল, ইকুইভ্যালেন্ট টু রাজু নস্কর, ইকুইভ্যালেন্ট টু পরেশ পাল, ইকুইভ্যালেন্ট টু মমতা। সেম একটা টিমে কাজ হচ্ছে, সিন্ডিকেটের মতন। আমার কথা শুনছে না, অতএব বাড়ি খালি করনি, আউট। তোমাকে না পেলাম, তোমার বাবা মাকে মেরে দিয়ে চলে গেলাম। তৃণমূল আজকে তৃণমূলের রক্ত পিপাসু হয়ে উঠেছে। যদু বংশ এমন করেই ধ্বংস হবে। রাজু নস্কর সে নিজেকে ভাবে বেলেঘাটার মুখ্যমন্ত্রী, একটা ব্র্যান্ডেড ক্রিমিনাল। পুরোটাই মালতোলার লড়াই। এর আগেও এদের মধ্যে অনেক সংঘর্ষ ঘটেছে। যে মার খায় সে সাধু পুরুষ হয়ে যায় এমনটাও নয়। এরা সকলেই আসলেই তোলাবাজ। মানে আরো কয়েকটা আছে, তার মধ্যে এই রাজু নস্কর সে হচ্ছে মানে কিংপিন। এবার চলে আসি আরো একটা চাঞ্চল্যকর খবরে। গতকাল ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল, তারপর 24 ঘন্টা কেটে গেছে, কিন্তু মুন্ডু সেটা কোথায়? দত্তপুকুরের কথা বলছি। দত্তপুকুরে মুন্ডহীন দেহ উদ্ধারের 24 ঘন্টা কেটে গেলেও এখনো সেই মুন্ডুর খোঁজ মেলেনি। খালে ডুবুরি নামিয়েও কাটা মুন্ডুর খোঁজ এখনো চলছে। পাওয়া কি গেল? পুলিশ কি বলছে? দীপঙ্কর সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, দেখো, এখনো পর্যন্ত সেই মুন্ডুর কোনো হদিশ পাওয়া যায়নি। তোমাকে দেখাবো খালের অন্য আর একটা প্রান্তে, সেখানে এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে ডুবুরি। এই যে সাঁকো রয়েছে, এই সাঁকোর ডান দিক এবং বাদিক দুদিক মিলিয়ে প্রায় 30-60 মিটার পর্যন্ত তারা এই তল্লাশি চালাবেন, এমনটা প্রাথমিকভাবে জানতে পারা গেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে আবার আমি দেখাতে বলবো সুকান্তকে, এসডিপিও এসছেন, তিনি বিষয়টি আবার একবার দেখতে এসছেন। ইতিমধ্যে এসডিপিও ঘটনাস্থলে, এবং যে ঘটনা দত্তপুকুরে ঘটে গেছে সেই
সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে মুন্ডু সেটা কিন্তু খুঁজে বার করাটা ভীষণ জরুরি। কারণ সবথেকে বড় বিষয় হচ্ছে যেহেতু দেহের একটা অংশ পাওয়া গেলেও মুন্ডু পাওয়া যায়নি এবং নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে এমনটা পরিষ্কার হয়ে গেছে। কারণ তার দেহে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত ছিল, হাত বেঁধে পুড়িয়ে দেওয়া ছিল, পা পুড়িয়ে দেওয়া ছিল, সম্ভবত অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এমনটা মনে করছেন পুলিশ। এবং একই সঙ্গে তার দেহর থেকে মুন্ডু নিয়ে অন্যত্র ফেলা হয়েছে এবং সেই মুন্ডু ক্ষেত এবং তার আশেপাশে খুঁজে না পেয়ে তারপর স্লিপার ডগ আসে। তারা সেই স্লিপার ডগ এসে এই পুকুরে এই খাল পর্যন্ত দিক নির্দেশ করে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই খালে তল্লাশি চালানো এবং দীর্ঘক্ষণ ধরে এই তল্লাশি চলছে, কিন্তু কোনো রকম হদিশ পাওয়া যায়নি। তার পরিপ্রেক্ষিতে কোনো রকম কাজ হচ্ছে না, লাভ হচ্ছে না। দেখো একদমই না, স্লিপার ডগ এসে যে দিক নির্দেশ করেছিল সেই দিক নির্দেশ অনুযায়ী কিন্তু এই খাল আসে এবং খালের মধ্যে ফেলে থাকতে পারে পুলিশের প্রাথমিক অনুমান। গতকাল দুপুরবেলা সেই সময় কিন্তু খালে স্থানীয় মানুষজন নেমেছিল এবং খালের গভীরতা প্রচুর, প্রায় 20 থেকে 25 ফুট খালের গভীরতা রয়েছে। যদিও খালের ভেতরে শ্যাওলা, পাক, নোংরা এই সমস্ত রয়েছে। যে সমস্ত ডুবুরিরা নামছেন, ওই যে তুমি দেখতে পাচ্ছ তৃতীয় দফার ডুবুরি তিনি নেমেছেন, এর আগে আরও 2 জন ডুবুরি নেমেছিলেন। তারা নেমে দিশেহারা খালের নিচে গিয়ে কোনো রকম দিক নির্দেশ করা যাচ্ছে না। বারবার তারা নামছেন, তারা তল্লাশি করছেন, কিন্তু কোনো রকম জায়গা তৈরি করা যাচ্ছে না। এখনো কাটা মুন্ডুর খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনা পেছনে কে রয়েছে, দেহ কার, পরিচয় কি, কিছুই এখনো জানা যাচ্ছে না। তবে তল্লাশি করছে পুলিশ। এবার আসি পরের খবরে। পার্কিং নিয়ে বচসা, আইনজীবীর গলায় ধারালো অস্ত্রের কোপ, অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের। নাগের বাজারের ঘটনা, নাগের বাজারের হনুমান মন্দির সেই সংলগ্ন মন্দির সংলগ্ন অম্বিকা কমপ্লেক্সের ঘটনা। গতকাল সরস্বতী পুজোর দিন গাড়ির পার্কিং নিয়ে আইনজীবী দেবসুন্দর দরিপার সঙ্গে বচসা বাঁধে অবসরপ্রাপ্ত শিক্ষক তপন সরকারের। আর তখনই তপন সরকার আইনজীবীর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ। উনি এই আচরণটা উনি বিগত সবার সঙ্গেই করে, ফ্ল্যাটে সবার সাথে, অধিকাংশ সময়ই সবার সাথে, কারোর সাথে ইয়ে করে না। মানে এটা উনি এর আগেও ঘটনা এরকম বহুজনের সাথে ঘটেছে। হ্যাঁ, আমার চেম্বারে ঢুকেও উনি আমাকে এর আগে গালাগালি ইয়ে করে দিয়ে গেছে, তারপরে এসে ক্ষমা চেয়ে, মানে ওনার বাড়ি থেকে ক্ষমা চেয়ে গেছে। এটা প্রতিবারই হয়, তারপরে ইয়ে হয়, কিন্তু এবারেরটা একটু বেশি বাড়াবাড়ি হয়েছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তপন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। আহত আইনজীবী দেবসুন্দর দরিপাকে দেখতে যান বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ। তার দাবি, আক্রান্ত আইনজীবী বিজেপির কর্মী, দলের সঙ্গে তার নিয়মিত যোগাযোগও রয়েছে। আমরা যে বলি 34 বছরের হার মাত্রা শেষ হয়ে যায়নি, তার প্রমাণ আবার আজকে নতুন করে হলো। কারণ আপনারা জানেন যে ভদ্রলোক এই ঘটনাটা ঘটিয়েছে তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। সেই শাসনের মজিদ মাস্টার যেমন শিক্ষক ছিল, দমদমের তপন সরকার তেমনই একজন শিক্ষক। তা নাহলে 75 বছর বয়সে একটা 25 বছরের ছেলের মতো ব্যবহার করে আমাদের একজন কর্মীকে যেভাবে কালকে আহত করেছে, যদি আর 1 ইঞ্চির নিচে ঘটনাটা ঘটতো তাহলে হয়তো ওর গলার নলিটা কেটে যেত। 1 ইঞ্চি ওপরে যদি ঘটনাটা ঘটতো তাহলে হয়তো চোখটা অন্ধ হয়ে যেত। অসমে ফের গ্রেফতার আনসারুল্লাহ জঙ্গি। কোকরাঝাড় থেকে গ্রেফতার নাসিম উদ্দিন শেখ। এবিটির অসম মডিউলের অন্যতম মাথায় নূর ইসলামের সহযোগী নাসিম। আইডি তৈরিতে পারদর্শী নাসিম, দাবি অসম পুলিশের। ডিসেম্বরে অপারেশন প্রঘাত শুরুর পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল এই নাসিম। পাসপোর্ট জালিয়াতি মামলায় এবার আন্তর্জাতিক বিমান সংস্থা থেকে তথ্য তলব 8টি। আন্তর্জাতিক বিমান সংস্থা থেকে তথ্য চাইল লালবাজার। 73টি পাসপোর্ট জালিয়াতি মামলার তদন্ত করছে কলকাতা পুলিশ। তার মধ্যে বিদেশে পাড়ি দিয়েছে 20 জন অভিযুক্ত। তাদের পরিচয় জানতে বিমান সংস্থার কাছে তথ্য তলব। সুজয় পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। সুজয়, কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, এই পাসপোর্ট দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত কলকাতা পুলিশ যেটা জানতে পেরেছে যে 20 জন এই পাসপোর্ট ব্যবহার করে বিদেশে পাড়ি দিয়েছে। কিন্তু তারা কোন দেশে পাড়ি দিয়েছে, কবে পাড়ি দিয়েছে সেই তথ্য নেই। সেই কারণেই 8টি আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের কাছে চিঠি পাঠিয়েছে লালবাজার এবং মূলত জানতে চাওয়া হয়েছে যে এই 20 জন কোন দেশে গিয়েছে, কবে গিয়েছে। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে কলকাতা এবং চেন্নাই এই 2 বিমানবন্দরের মাধ্যমে 20 জন বিদেশে গিয়েছে। ফলে তদন্তের ক্ষেত্রে যারা পাসপোর্ট ব্যবহার করে বিদেশে গিয়েছে তারা কোথায় গিয়েছে, কবে গিয়েছে,
সেই সমস্ত বিস্তারিত তথ্য পাওয়া এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই ইমিগ্রেশনের পর এবার বিমান সংস্থার কাছে চিঠি পাঠানো হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত 4টি বিমান সংস্থা তারা চিঠির উত্তর দিয়েছে। এখনো বাকি বিমান সংস্থাগুলি থেকে চিঠির উত্তর আসেনি। চিঠির উত্তর এলে সেটা আদালতকে জানানো হবে এবং তারপরেই পরবর্তী যে আইনি প্রক্রিয়া, অর্থাৎ যারা বিদেশে গিয়েছে তাদের কাছে নোটিশ পাঠানো, তাদেরকে প্রয়োজনে দেশে ফেরানো সম্ভব কিনা সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য পুলিশ জানতে পারবে। মঞ্জিরা, ধন্যবাদ সুজয়। এদিকে মুর্শিদাবাদে আবারও গ্রেফতার আরও 2 বাংলাদেশি। এবার লালগোলায় গ্রেফতার লুৎফর রহমান এবং মোহাম্মদ রাজেশ নামে 2 বাংলাদেশি। পুলিশ সূত্রে খবর, 2 দিন আগে গ্রেফতার লুৎফর রহমান এবং তাকে জেরা করে মোহাম্মদ রাজেশকে পাকড়াও করে পুলিশ। ধৃত মোহাম্মদ রাজেশ বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। অন্যদিকে লুৎফর রহমানের বাড়ি চাপাই নবাবগঞ্জ এলাকায়। রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হরিণঘাটা ক্যাম্পাসের ক্লাসরুমের মধ্যে সেই মালা বদলের ঘটনা। বিতর্কের মুখে পদত্যাগ করলেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়, যে ছবি একেবারে ভাইরাল হয়ে যায়। যদিও ক্লাসরুমে বিয়ের ছবি ভাইরাল হওয়ার সময় গোটা বিষয়টাই নাটকের একটা অংশ বলে দাবি করেছিলেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পর ছুটিতে পাঠানো হয়েছিল তাকে। তবে এই প্রেক্ষাপটেই এবার পদত্যাগ করলেন ম্যাকআউটের অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। এই একটা ড্রামা ক্লিপ, মানে একটা ফ্রেশার্স পার্টিতে অনেক কিছুই হয়, নাচ হচ্ছে, গান হচ্ছে, ড্রামা হচ্ছে, বাট শুধু পার্টিকুলারলি একজন ড্রামা ক্লিপটাকে নিয়ে ভাইরাল করেছে। তো এটা খুবই, আই উড সে এটা খুবই নোংরা ব্যাপার, বাজে ব্যাপার। এটা না ভেবে যে অবভিয়াসলি এটাতে আমারও ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলোর ক্যারিয়ার আছে, ফিউচার আছে, এবং সেটাও না ভেবে সে নিজের মতন স্টেপ নিয়েছে এবং একটা নর্মাল ড্রামা ক্লিপকে ভুলভাবে, বাজেভাবে, নোংরাভাবে প্রেজেন্ট করা হয়েছে। যদি এই ছবি একটা নাটকের অংশই হয় তাহলে তাকে ইস্তফা দিতে হলো কেন, এই প্রশ্ন তো উঠবে। চলে আসছি পরের খবরে। দলছুট দাতারের উপর অমানবিক অত্যাচারের পর এবার খাঁচাবন্দি চিতাবাঘের লেজ ধরে টানাটানি। দেখুন সেই ছবি, খাঁচাবন্দি চিতাবাঘের লেজ টেনে লোম ছিঁড়ে নেওয়ার ছবি ধরা পড়লো। মালবাজারের ঘটনা, মালবাজারের নেপুচাপুর চা বাগানে এমনটা ঘটেছে। স্থানীয়রা যখন এমন অমানবিক অত্যাচার করছিলেন তখন বন দফতর কি করছিল? তারা কিছু করতে পারেনি কেন? কোনো রকম ব্যবস্থা নেয়নি কেন? এরপরেও এই ছবি যখন আমরা দেখিয়ে দিলাম টিভি 9 বাংলা, তারপরেও কি বন দফতর কোনো পদক্ষেপ করেছে? প্রশ্ন তুলছি আমরা। একই সঙ্গে আমরা আরো একটা ছবি দেখাবো। দেখুন, আমরা গতকাল এই ছবি দেখেছিলাম, হাতিকে উত্তক্ত করার ছবি। স্থানীয়রা উত্তক্ত করছিল এবং আর্থ মুভার দিয়ে কিভাবে হাতিকে উত্তক্ত করা এবং তাকে তাড়ানোর চেষ্টা। বন দফতর কই? এই কাজটা তো বন দফতরের। দুটো পাশাপাশি ছবি আরো একবার মনে করালাম, বন দফতরের কর্তারা যাতে দেখতে পান, আরো একবার তাদের জন্য এই ছবি আমরা দেখালাম। ব্যবস্থা নেবেন তো তারা? প্রশ্ন তুলছি আমরা। এবার একটা মন ভালো করা ছবি দেখাবো আপনাদের, অবশ্য গর্বের ছবিও বটে। সমুদ্রের ওপর ভারতের দ্বিতীয় রেল ব্রিজ। ছবিটা দেখুন, রামেশ্বরম থেকে মণ্ডপম। চলতি বছরের 2 কিলোমিটার লম্বা এই সেতুতে রেল চলাচল শুরুর কথা। সেতুর মাঝখানেই জাহাজ চলাচলের রুট। সেতুর একটি অংশ উলম্বভাবে উঠে যাবে নয়া প্রযুক্তির এই সেতুতে। প্রথম বাংলা টেলিভিশন মিডিয়া যারা এই ছবি সবার আগে আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিচ্ছে, সেটা শুধুমাত্র টিভি 9 বাংলায়। ভারতীয় রেলের ইতিহাসে অন্যতম মাইলস্টোন হচ্ছে এই পাম্বান রেল ব্রিজ। পুরনো যে পাম্বান রেল ব্রিজটি ছিল তা এখন পরিত্যক্ত। 2022 সালে শেষবারের মতো সেই পুরনো সেতু দিয়ে ট্রেন চলাচল করেছিল। তারপর থেকে পরিত্যক্ত ঘোষণা করার পর প্রায় 535 কোটি টাকা দিয়ে নতুন এই পাম্বান রেল ব্রিজ তৈরি করা হয়েছে। ভারতীয় ভূখণ্ডের সঙ্গে রামেশ্বরমকে যুক্তে এই পাম্বান রেল ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে। তবে এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে এই অংশটি প্রায় 17 মিটার উলম্বভাবে উঠতে সক্ষম। এই ব্রিজের মাঝখানের অংশটি রামেশ্বরম বা ইন্দিরা পয়েন্ট বা ভারতের শেষ ভূখণ্ডে যাওয়ার জন্য মানুষকে আগে সড়ক পথে
গাড়ি নিয়ে যেতে হতো, তাও 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগে যেত। এমনকি পুরনো যে পাম্বান রেল ব্রিজ রয়েছে সেখান দিয়েও যাতায়াত করতে গেলে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লাগতো, কারণ ট্রেনের গতিবেগ থাকতো অত্যন্ত ধীর। কিন্তু এই নতুন রেল ব্রিজ দিয়ে চলাচল করবে যে ট্রেনগুলি, সেগুলো গতিবেগ 75 কিলোমিটার প্রতি গতিবেগ থাকায় স্বাভাবিকভাবেই অত্যন্ত দ্রুত এবং কম সময়ের মধ্যেই রামেশ্বরমে পৌঁছে যেতে পারবেন মানুষজন। পর্যটনের নয়া দিশা খুলে দিচ্ছে, এমনকি মানুষের যাতায়াতের ক্ষেত্রেও অনেকটাই সুবিধা করবে এই নয়া পাম্বান রেল ব্রিজ। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, রামেশ্বরম, তামিলনাড়ু।